পরামর্শ দিয়েছিলাম কিনা আমি, অথবা আপনি আমার কাছে পরামর্শ নিয়েছিলেন কিনা? যে আপনি ছিলেন দুই মাত্রা খাওয়ানোর জন্য, দিন খাওয়ানোর জন্য দুই দিন বন্ধ দুই ছিল। দিন ও 2 দিন, অনলি 2 দিন খাওয়াইছিলেন, 2 সকালে, তাই না? হ্যাঁ, অনেক দিন। একদম। ওকে ওকে, এখন যে কাজটা করতে হবে আমাদের, এখন যে পর্যবেক্ষণ সেটা হলো আপনি পিএল উপরে রাখবেন, ফাইটামের উপরে 15 দিন জি পর্যন্ত, অ্যাটলিস্ট 15 দিন পর্যন্ত ফাইটামের উপরে রাখবেন। তারপরে ওষুধ দেওয়া যাবে কি যাবে না পরবর্তী আবার পর্যবেক্ষণে নিয়ে এসে পরে বলবো ইনশাল্লাহ। তো এখন আলহামদুলিল্লাহ তো অনেক ভালো, স্কিন ডিজিজও কমছে এবং লিউকোরিয়াও কমছে। কারণ স্কিন ডিজিজ খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল ওষুধ খাওয়ার পরে, তাই না? জি স্যার। এখন গ্রাজুয়ালি এটা যাবে, কোনো রকম কোনোভাবে অ্যালোপ্যাথি, কোনো রকম কোনো মলম, কোনো লোশন এগুলো যদি উনি নেন তাহলে কিন্তু এই রোগ পূর্বের মতো কিন্তু আবার ফিরে যাবে। ঠিক আছে? জি, ওষুধ দিয়েছিলাম আমরা সম্ভবত সালফার। আচ্ছা, রোগীর কি নাম ছিল দেখি, আমার ল্যাপটপে সেভ আছে না, আমি ডেস্কটপে সেভ রাখছিলাম, দেখি রোগীর নাম কি ছিল। তারজিনা আক্তার। তারজিনা। জি জি স্যার। আচ্ছা, দেখতেছি আমি একটু। কুড়িগ্রাম, হ্যাঁ পেয়েছি। 19 বছর বয়স না? জি জি, আমি একটু স্ক্রিনটা একটু শেয়ার করি, আমাকে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? জি শুনতে পারতেছি। আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখা যায়? আমি দেখতে পাচ্ছি না স্যার। স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাওয়ার কথা। জি, দেখা যাচ্ছে, আমি তো মোবাইল থেকে দেখতে পাচ্ছি। জি, তো 14 তারিখ ওষুধ দিয়েছিলাম। প্রথমে 2 দিন, 2 সকালে 2 বার খেয়ে বন্ধ রাখতে বলেছিলাম। কাপিং কয়বার করেছিলেন, 3 বার না 2 বার? কাপিং কয়বার করেছিলেন? 2 বার। একবার বলছি পানি পরিবর্তন করেছেন কয়বার? মানে একবার পরিবর্তন করে দ্বিতীয়বার নিয়ে খাওয়া হয়েছে। ও, 2 বার কাপিং, আমি আরো বেশি করলে ভালো হতো। যাই হোক, কাপিং করাটাও ঝামেলা। আমি যে লক্ষণগুলো নিয়েছিলাম, ফিমেল জেনিটালিয়া থেকে এসে ইচিং ফ্রম লিউকোরিয়ার কারণে যদি চুলকানি দেখা দেয়, এই ক্ষেত্রে ফার্স্ট এড মেডিসিন আছে 4টি: ক্যালকেরিকাম, ক্রিয়োজোট, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া। কিন্তু আমি দিয়েছিলাম সালফার। সালফার কেন দিয়েছিলাম? আরো লক্ষণগুলো নিয়েছি, সেগুলোর উপরে মূল্যায়ন করে স্কিন এরাপশন সাবটেস্ট, অতীতে স্কিন ডিজিজ সাবটেস্ট হওয়ার হিস্ট্রি ছিল যেটা, তো সেখানে সালফার সহ ফার্স্ট এড বেশ কিছু মেডিসিন আছে। ওনার ক্ষুধা লাগতো কখন? দুপুরের দিকে। দুপুর, আসলে নুন বলতে 12টা থেকে 1টা পর্যন্ত বোঝায়। দুপুরে 12টা থেকে 12টার দিকে উনি ক্ষুধা লাগতো। এখানে সালফার 3rd গ্রেড, সেটা কভার করছে। এরপরে কম্পন হতো, এক্সটার্নালি ক্রেমবিলিং হতো, কম্পন হতো। যদি এক্সটার্নালি কারো ক্রেমবিলিং হয় সেই ক্ষেত্রে সালফার ফাস্কেট এবং আরো ফাস্কেট অনেকগুলো মেডিসিন আছে, তার মধ্যে সালফার ফাস্কেট। ফাস্টিং অ্যাগ্রাভেশন, রোজা রাখলে, অভুক্ত থাকলে, না খেয়ে থাকলে তো বৃদ্ধি, সেই ক্ষেত্রে আমরা এখানে সালফারকে দ্বিতীয় শ্রেণী দেখেছি। শরীর পেশেন্ট যারা, এরা কিন্তু ক্ষুধা লাগলে সহ্য করতে পারে না এবং ক্লান্ত হয়ে যায়। তো ফাস্টিং অ্যাগ্রাভেশন আমরা সালফার 2nd গ্রেড পেয়েছি। ইচিং ওয়ার্ম বিকামিং অন, তাহলে এই চুলকানিটা বৃদ্ধি হতো কখন? বৃদ্ধি হতো গরমে, গরমের বৃদ্ধি চুলকানি, সেখানে সালফার ফার্স্ট এড মেডিসিন। এরপরে ঘামের পরে বৃদ্ধি হতো, ঘামার পরে জেনারেল পারস্পিরেশন অ্যাগ্রাভেশন, আফটার অ্যাগ্রাভেশন সালফার 2nd গ্রেড। এরপরে ট্র্যাঙ্কুইলিটি আসলে ওনার যে মেজাজ,
আমরা যদিও জানি সালফারের মেজাজ কিন্তু একটু কড়া হয়, কিন্তু ট্রানকুইলিটি এখানে সালফার থার্ড গ্রেড, ঠিক আছে, তার বিপরীত। তাহলে আমরা সহজেই রেগে যাই। আবার ট্রানকুইলিটি যেটা অথবা মাইল্ডনেস, কামনেস, সালফারকে থার্ড গ্রেড হিসেবে দেখি। ফ্যামিলি হিস্ট্রিতে এটার গুরুত্ব খুব বেশি। ফ্যামিলি হিস্ট্রিতে আমরা দেখেছি যে সালফার এবং জিনকামেট দুইটা মেডিসিন, সালফার দ্বিতীয় শ্রেণীর। এরপরে কলাপসোয়াস টিচিং, সুখানুভূতি মানে সুখানুভূতিযুক্ত চুলকানি, সুখদায়ক চুলকানি। তো এখানে সালফার ফার্স্ট এড মেডিসিন, চুলকানি খুব তৃপ্তি পাই। তো এখানে ফার্স্ট এড দেখেছি। ইচিং, বার্নিং, চুলকানি কি হয়, জ্বালা করে। তো জ্বালাকর চুলকানির ক্ষেত্রে সালফার ফার্স্ট এড মেডিসিন। এই সমস্ত লক্ষণের উপর ভিত্তি করে আমরা সালফার দিয়েছিলাম। প্রথমে প্রচন্ড অ্যাগ্রাভেশন হয়েছিল, এখন অনেকটাই উপশম। যেহেতু এটা গভীর গ্যাসিল মেডিসিন, এই জন্য এখন আর পাওয়ার না দিয়ে পিএল উপর রাখতে হবে। পিএল আপনারা যারা ডাক্তার সকলে বুঝেন, ঠিক আছে। জি, 15 দিনের পিএল দিয়ে দিবেন শাহিদুর রহমান ভাই। স্যার। জি, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, হাত উঠাতে পারেন। এখনো কিন্তু মানে ফুল ফুল যে চলে তাকে মাঝে 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 চুল কাইতেছে, মাঝে মাঝে সাদা সাদা হচ্ছে কিন্তু। আবার জি জি, শরীরটা এটা এরকম এটা গ্রাজুয়ালি যাবে, একটু ধৈর্য ধরতে হবে। কারণ 10-12 দিনেই যদি ভালো হয়ে যেত তাহলে আমরা বুঝতাম ওষুধে কাজ হয় নাই, বুঝছেন। যদি জি রোগী 1 সপ্তাহের মধ্যে 10 দিনের মধ্যে ভালো হয়ে যেত, তখন জি আমাদের চিন্তায় পড়তে হতো এত তাড়াতাড়ি কেন ভালো হলো। ওইটা ভালো হতো না, তখন ওইটা আমরা বুঝতাম যে ওটা চাপা পড়েছে। এখন রোগীরা তো চায় যে যত তাড়াতাড়ি ভালো হবে, এটা আসলে সবচেয়ে ভালো মনে হয় না। হোমিওপ্যাথিতে ধীরে ধীরে, যত ধীরে ধীরে ভালো হবে, কিন্তু সেটা ক্রনিক আসলে না অ্যাকিউট। তো অ্যাকিউট ডিজিজের সাথে যদি আমার 1 মাস সময় লাগে, সেটা আবার কিন্তু শুভ না, সেটা অশুভ, ঠিক আছে। জি কারণ টাইফয়েড হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, অথবা ডায়রিয়া, অথবা কলেরা হয়েছে, সেটা তখন কিন্তু সময় দিবে না। জি সেটা 24 থেকে 48 ঘন্টার মধ্যেই, হ্যাঁ, যদি ভালো হয় সেটা ভালো। তারপর ডিপেন্ড করবে ওটা রোগীর জীবনী শক্তি। আর ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এটা যত ধীরে ধীরে রোগী ভালো হবে, বুঝতে হবে তত তাড়াতাড়ি মেন্টালি ফিজিক্যালি ভালো ফিল করবে, এবং শারীরিক ভালো থেকে মানসিকভাবে আগে ভালো ফিল করবে। জি তাহলে তো তো আমরা দিতে পারি। 2-3 মাস, কমপক্ষে 3 মাস, তার একটু জি হলে ভালো হয়। কমপক্ষে 3 মাস চিকিৎসা নিতে হবে, ঊর্ধ্বে 4-5 মাস দিলে আপনি মোটামুটি দেখবেন যে আপনার ওয়াইফের যে সমস্যাগুলো, এটা কমপ্লিটলি আরোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এই জন্য তড়িঘড়ি জটিল রোগের ক্ষেত্রে তড়িঘড়ি ভালো, এটা শুভ লক্ষণ অশুভ লক্ষণ না। আমার এখানে অশুভ অনেক ডাক্তার আছেন, যারা ডাক্তার আছেন বলেন। অশুভ লক্ষণ। অশুভ লক্ষণ, এটা শুধু ডাক্তারদের জানা থাকলে হবে না, রোগীদেরকে জানাতে হবে। যে রোগ যদি জটিল হয়, তাহলে যত ধীরে ধীরে রোগী কাজ করবে, রোগী দেখবেন এটা আদর্শ আরোগ্য পাচ্ছে। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানাই। আমরা প্রায় এই ধরনের কেস ফলো আপ দেখাবো। জি স্যার, আমি চলে গেলাম তাহলে। জি জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কারো কোনো কোশ্চেন নাই কেন? আমি হলে তো একাধিক কোশ্চেন করতাম, অনেক কোশ্চেন করতাম। আপনারা কোশ্চেন করতে পারছেন না কেন বলেন?
কি আমি কোশ্চেন করবো আপনাদেরকে? কথা ইয়ে দিতে হবে। আমি হলে তো অনেক কোশ্চেন করতাম, আপনি তো কোশ্চেন করেন না। কোশ্চেন না করলে তো শেখা যাবে না, যাবে? এই যে রুগীর 10-12 দিনের মধ্যেই প্রথমেই রোগীর প্রচন্ড মাত্রায় অ্যাগ্রাভেশন হলো, প্রচন্ড মাত্রায়। তো 50 সহস্রতমিক ওষুধ হওয়া সত্ত্বেও রোগীকে এত অ্যাগ্রাভেশন কেন ঘটালো? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ওষুধ দেওয়ার পরে আমরা জানি যে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ধীরে 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 আরোগ্যের দিকে যায় এবং শেষের দিকে বৃদ্ধি হয়ে তথাকথিত মেডিসিনাল অ্যাগ্রাভেশন শেষের দিকে হয়ে তারপরে রোগী ভালোর দিকে যায়। ওষুধ প্রয়োগ করতে করতে একটা পর্যায়ে 249 নম্বর সূত্রে লেখা আছে, কত নম্বর সূত্রে? 249 নম্বর সূত্রে, যে ওষুধ প্রয়োগ করতে করতে যখন হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হবে তখন ওষুধ বন্ধ রাখতে হবে, আর তখন অ্যাগ্রাভেশনটা শেষে হয়। আর শততমিকে প্রথমে অ্যাগ্রাভেশন হয় আর 50 শততমিকে শেষে অ্যাগ্রাভেশন হয়। তো এইগুলো কেন ঘটতেছে আপনারা কি কোশ্চেন করতে পারতেন না? কথা বলেন না কেন? জি স্যার। তো কোশ্চেন করেন না কেন? তার মানে সব জানেন। তার মানে সব জানেন কেন? জানলে প্রশ্ন করে। আসসালামু ওয়ালাইকুম জি। শ্রমিকের শেষে হয় মানে কি স্যার? মানে শেষে হুম, বৃদ্ধি শেষে হয় বললেন তো। হ্যাঁ হ্যাঁ, 50 শতাংশ ওষুধ প্রয়োগ করলে জি, এটা অ্যাগ্রাভেশনটা শেষে হয়। কিন্তু এই রোগীর ক্ষেত্রে কেন প্রথমে অ্যাগ্রাভেশন ঘটলো? আরো কাপিং বেশি দিতে হবে না? সূক্ষ্ম করতে হতো নাকি স্যার? আপনারা তো কোশ্চেন করেন নাই, তো উত্তর কি দিবে বলেন না? কোশ্চেন করা শিখবেন, ঠিক আছে? কোশ্চেন করা শিখলে অনেক জানতে পারবেন, ঠিক আছে? কোশ্চেন করবেন একটা, কিন্তু জানবেন একাধিক। যে আমি একটু ব্যাখ্যা সালামু দিই, আলাইকুম স্যার। সালামু আলাইকুম বলেন। স্যার, একটা জিনিস জিজ্ঞাসা করতাম স্যার। এটা তো জানতাম না যে স্যার 50 সহস্রতমিকের শেষে অ্যাগ্রাভেশন হয়, কিন্তু স্যার অ্যাগ্রাভেশনটা হয়েছে এটা বুঝতে পারছি যে স্যার একবার কাপিং করা হয়েছে, 2 টাইমস কাপিং করা হয়েছে। স্যার আরো বেশি কাপিং করলে ভালো হতো, এই জন্য চিন্তা করছি যে এটা তো হইতেই পারে যে স্যার কম কাপিং। অ্যাগ্রাভেশন হতো, কিন্তু যে পরিমাণে অ্যাগ্রাভেশন হয়েছে সেই পরিমাণে অ্যাগ্রাভেশন হতো না। মানে যে পরিমাণে, অর্থাৎ অনেক বেশি পরিমাণে অ্যাগ্রাভেশন ঘটেছে, তার জন্য রোগী ধৈর্য ধরে তাকাতে ভালো হয়েছে। আসেন 248 নম্বর সূত্রে যেটা লেখা আছে সেটা হচ্ছে 191 নম্বর পেজ, 50 সহস্রতমিক। হ্যাঁ, অর্গানল মেডিসিন, হরিমোহন চৌধুরী। এটা কি লেখা আছে? হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন কই? হ্যাঁ, যে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন দেখা দিলে রোগের অবশিষ্ট লক্ষণরা যে কিছুটা আবার বৃদ্ধি হয়েছে বলে মনে হয়, আচ্ছা, তখন ওষুধের মাত্রাকে আরো কমাতে হবে এবং দীর্ঘদিন পর পর প্রয়োগ করতে হবে এবং আরোগ্যোন্মুখ অবস্থায় আর ওষুধের প্রয়োজন আছে কিনা দেখবার জন্য সম্ভবত কয়েকদিন ওষুধ বন্ধ রাখতে হবে। ওষুধের আধিক্যবশত আগত লক্ষণগুলো শীঘ্রই অন্তর্হিত হয় এবং সেই ক্ষেত্রে অবিকৃত স্বাস্থ্যই বিরাজ করে। এই যে কথাগুলো লেখা আছে, তো এগুলোর সাথে মেলাতে হবে, বুঝতে পারছেন? দেখো এখানে কয়েকটা পর্যবেক্ষণ আছে। রোগীর রোগটা হচ্ছে ডিপার লেভেলে না, কোন লেভেলে না? রোগীর রোগ যেটা আছে এটা কি ডিপার লেভেলে আছে? কেউ তো কথা বলেন না। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন?
জি স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি, রোগীর রোগ কিন্তু ডিভার লেভেলে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রোগীর ভাইটাল ফোর্স সো মাচ স্ট্রং, এবং এখানে স্ট্রাকচারের কোনো কিছু চেঞ্জ হয় নাই। এটা শরীর কনস্টিটিউশনের, শরীর পেশেন্টদের রোগ লক্ষণ দেখবেন তাদের উপর যখন মেডিসিন প্রুভিং হয়েছে, খুব দ্রুত রোগ লক্ষণ এটা ডেভেলপ করতো, বিকশিত হতো। অনুরূপভাবে আমাদের কাছে যখন পেশেন্ট আসবেন, শরীর পেশেন্ট, দেখবেন যে ভাইটাল ফোর্স একটু ভালো থাকলে খুব দ্রুত মেডিসিনাল অ্যাগ্রাভেশন ঘটবে। আর মেডিসিনাল অ্যাগ্রাভেশন ছাড়া আদর্শ আরোগ্য হওয়া অনেক কঠিন। এনিওয়ে, তো রোগীর জীবনী শক্তি সমাজ স্ট্রং, যার ফলে একবার কাপিং করাতেও দেখা গেছে মাত্র 2 দিন উনি সেবন করেছেন, বৃদ্ধি হয়েছে। যদি এটা ডিপার লেভেলে থাকতো তাহলে কিন্তু আরো কয়েকটা ডোজের প্রয়োজন হতো এবং ধীরে ধীরে হয়তো বৃদ্ধি পাইতো, কিন্তু সেটা 2 দিন পরেই অ্যাগ্রাভেশন হয়েছে। তার মানে তার ফাংশনাল চেঞ্জ, স্ট্রাকচারালি চেঞ্জ হয় নাই, নার্ভমেটিক কন্ডিশন ভালো আছে এবং শরীর নার্ভমেটিক কন্ডিশনের পেশেন্ট। ঠিক আছে, আরো অনেক ব্যাখ্যা আছে, সেগুলো আস্তে আস্তে পরে শিখবেন, বেশি দিলে তো নিতে পারবেন না, অল্প অল্প করে দেই। ঠিক আছে, জি স্যার। আর আরেকটা ব্যাখ্যা আছে, শততমিকের সাইটটা হয় আপনার একভাবে, আর 50 সহস্রতমিকের সাইটটা হয় আরেকভাবে। কারণ এখানে মাত্রাতত্ত্বের একটা বিষয় আছে, আলোচনা আছে। কারণ 50 সহস্রতমিক ওষুধের যে গাণিতিক বিশ্লেষণ, দেখবেন যে এটা অনেক গভীর থেকে এটা বের করে নিয়ে আসবে। আর শততমিক কিন্তু এই গভীর থেকে বের করে আনতে পারে খুব কম। যেমন আমরা যদি গাণিতিক বিশ্লেষণ করি, এটা যে 50 সহস্রতমিকের M1 পাওয়ার, তো এখানে কতটুকু পরিমাণ থাকে, মেডিসিনাল সাবস্টেন্স আসলে থাকে কিনা, এবং M3 পাওয়ার, যদি 50 সহস্রতমিক এবং শততমিকে গাণিতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে 4000 ভাগের 1 ভগ্নাংশ শুধু শততমিক 5 পাওয়ারের সাবস্টেন্স। সাধারণত 5 পাওয়ার বা 30 পাওয়ারের পরে আর সাবস্টেন্স পাওয়া যায় না। ঠিক আছে, তখন থাকে সেখানে শুধু শক্তি, মানে পোটেন্সি থাকে, সাবস্টেন্স আর পাওয়া যায় না। তো এখানে গাণিতিক বিশ্লেষণ করে দেখা যাবে যে 4000 কোটি ভাগের 1 ভগ্নাংশ হচ্ছে শততমিকে, কিন্তু 50 শততমিক হচ্ছে 5000 কোটি ভাগের 1 ভগ্নাংশ, 5000 কোটি ভাগের 1 ভগ্নাংশ। এবং সেটা অর্গাননের 271 কি 73 নম্বর সূত্রে আছে, এটা ডক্টর রেজাল করিম স্যারের লেখা, এটা অঙ্কটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এবং 125-এর সাথে M3 পাওয়ারকে যদি আমরা গাণিতিক সংখ্যায় ওটা দেখতে চাই, 125-এর সাথে 18টা শূন্য যোগ করলে যে গাণিতিক হিসাবটা আসে ওইটাই হলো M3 পাওয়ার। তাহলে আপনারা এখন মেলাই দেখেন, তো M3 পাওয়ার তাহলে সেখানে কত কত পার্থক্য, মানে শততমিক থেকে M3 পাওয়ার। ধরেন এটা হলো 5 পাওয়ার শততমিক, আর ওদিকে আপনার M3 125-এর সাথে 18টা শূন্য যোগ করলে যা হয় এটা তফাৎ হবে। তাহলে কোথায় 50 সহস্রতমিক, কোথায় শততমিক, তো এই পার্থক্যগুলো আমরা অনেকে জানি না। ঠিক আছে, তো ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।